ভাবুন তো, এমন একজন মানুষের কথা যাকে সবাই বিশ্বাস করে, একজন আদর্শ প্রতিবেশী, একজন সফল ব্যবসায়ী, এমনকি শিশুদের কাছেও সে একজন প্রিয় বন্ধু। কিন্তু সেই বিশ্বাসের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, এক দানবের গল্প যা আমেরিকাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সে বাচ্চাদের আনন্দ দিত, প্রতিবেশীদের সাহায্য করত, হাসি খুশি জোকারের মতো সেজে ছবিও তুলত, আর তার নিজের বাড়ির ঠিক নিচেই চাপা পড়েছিল কয়েক ডজন ছেলের লাশ। এই কথাগুলো শুনলেই বোঝা যায় জন ওয়েন গেসির আসল পরিচয়টা আসলে কতটা ভয়ঙ্কর, কতটা সাংঘর্ষিক ছিল। তো কে ছিল এই জন ওয়েন গেসি? এই যে একজন আদর্শ নাগরিকের মুখোশ, এর আড়ালের আসল মানুষটা ঠিক কেমন ছিল? চলো একটু গভীরে গিয়ে দেখি। সময়টা 1970-এর দশক। শিকাগোর শহরতলিতে জন ওয়েন গেসি বেশ পরিচিত একটা মুখ। সবাই তাকে চিনত একজন খুবই পরিশ্রমী ঠিকাদার হিসেবে, এমন একজন মানুষ যে তার কমিউনিটির যে কোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে আসত। মানে সে শুধু একজন সাধারণ ঠিকাদারই ছিল না, নিজেকে সে সমাজের একজন স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। যেমন ধরুন, চ্যারিটি ইভেন্টে ভলেন্টিয়ার করা, কমিউনিটির জন্য প্যারেডের আয়োজন করা, এমনকি বাচ্চাদের হাসপাতালে পোগো দ্য ক্লাউন সেজে তাদের মুখে হাসি ফোটানো। এক কথায় সবাই তাকে একজন ভরসাযোগ্য আদর্শ নাগরিক হিসেবেই জানত। কিন্তু এই হাসি খুশি পরোপকারী মুখের আড়ালে যে একটা কি ভয়ঙ্কর অন্ধকার জগৎ লুকিয়েছিল তা ছিল সবার কল্পনার বাইরে। দিনের আলোয় সে ছিল কমিউনিটির হিরো, কিন্তু রাত নামতেই সে হয়ে উঠত এক নির্মম সিরিয়াল শিকারী। আর ঠিক সেই সময়ে শিকাগোর আশেপাশের এলাকা থেকে তরুণেরা একজন একজন করে নিখোঁজ হতে শুরু করে। প্রশ্ন হলো, কিভাবে একজন আদর্শ নাগরিক এমন দানবে পরিণত হতে পারে? কিভাবে সে এত নিখুঁতভাবে ঠান্ডা মাথায় তার শিকারদের ফাঁদে ফেলত? চলুন তার সেই ভয়ঙ্কর পদ্ধতিটার দিকে একটু নজর দেওয়া যাক। গেসের পদ্ধতিটা ছিল খুবই হিসেব করা এবং নির্মম। প্রথমত সে তরুণ ছেলেদের কাজের অফার দিত বা কিছু নগদ টাকার লোভ দেখিয়ে কাছে টানত। একবার বাড়িতে নিয়ে আসতে পারলেই সে তার কুখ্যাত হ্যান্ডকাফ ট্রিক বা হাত করার কৌশল ব্যবহার করত। বাইরে থেকে দেখলে মনে হতো এটা কোনো ম্যাজিক ট্রিক, কিন্তু আসলে এটা ছিল এক ভয়ঙ্কর ফাঁদ যেখান থেকে পালানোর কোনো উপায়ই ছিল না। এরপর শুরু হতো অকথ্য নির্যাতন, অত্যাচার এবং সবশেষে হত্যা। আর মৃতদেহগুলো সেগুলো সে নিজের বাড়িতেই লুকিয়ে ফেলত। তার বাড়ির ঠিক নিচে একটা অন্ধকার, স্যাঁতসেঁতে আর খুব চাপা একটা জায়গা ছিল, যেটাকে বলা হয় ক্রল স্পেস। আর এখানেই গেসি তার বেশিরভাগ শিকারকে কবর দিত, একটার ওপর আরেকটা, স্তরের পর স্তর। এই জায়গাটা আক্ষরিক অর্থেই একটা গণকবরে পরিণত হয়েছিল। ভাবা যায়, শুধুমাত্র এই ক্রল স্পেস থেকেই পুলিশ 26টা মৃতদেহ উদ্ধার করেছিল। 26টা তরতাজা জীবন, যা তার বাড়ির মেঝের নিচেই চিরদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল। এতগুলো অপরাধের পরেও গেসি ধরাছোঁয়ার বাইরেই ছিল। তাহলে কিভাবে এই ভয়ঙ্কর সত্যটা সামনে এলো? একটা কেস যেটা সবকিছু ওলটপালট করে দিল, রবার্ট পেস্টি নামের এক কিশোরের নিখোঁজ হয়ে যাওয়া। এরপর তদন্ত এগোতে থাকে অবিশ্বাস্য দ্রুত গতিতে। দেখুন, 11ই ডিসেম্বর 1978-এ 15 বছরের রবার্ট পিস্ট নিখোঁজ হয়। জানা যায় শেষবার তাকে গেসির সাথেই দেখা গিয়েছিল। মাত্র 2 দিনের মাথায় 13ই ডিসেম্বর গেসি হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। আর ঠিক তার 10 দিনের মাথায় পুলিশ তার দরজায় কড়া নাড়ছিল, এবং 22শে ডিসেম্বর তারা সে ভয়ঙ্কর আবিষ্কারটি করে ফেলে। পুলিশের হাতে একের পর এক প্রমাণ আসছিল। তারা জানতে পারে গেসির অতীতে যৌন নিপীড়নের রেকর্ড ছিল। জিজ্ঞাসাবাদের সময় তার কথায় মারাত্মক সব গরমিল ধরা পড়ছিল। আর সবচেয়ে বড় প্রমাণটা আসে যখন তার বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলেদের ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়। ব্যাস, পুলিশের আর তল্লাশির ওয়ারেন্ট পেতে কোনো অসুবিধা হয়নি। সেই ক্রল স্পেসে ঢোকার পর গোয়েন্দারা যা দেখেছিল তা তাদের সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে থাকবে। প্রথমেই তাদের নাকে আসে এক তীব্র পচা গন্ধ, আর তারপরই তাদের চোখে পড়ে একটা মানুষের হাড়। এটা ছিল আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ একটা ক্রাইম সিন ইনভেস্টিগেশনের শুরুমাত্র। এই আবিষ্কারের পর গেসির সেই হাসিমুখের মুখোশটা চিরদিনের জন্য খসে পড়ে। এরপর শুরু হয় তার স্বীকারোক্তি, বিচার এবং ন্যায় বিচারের এক দীর্ঘ অধ্যায়। গেসি প্রথমে প্রায় 30 জনকে হত্যার কথা স্বীকার করলেও তদন্তকারীরা দীর্ঘ অনুসন্ধানের পর কমপক্ষে 33 জন ভিকটিমকে শনাক্ত করতে পেরেছিলেন, যদিও আসল সংখ্যাটা হয়তো আরও বেশি ছিল। ফেব্রুয়ারি 1980 সালে তার বিচার শুরু হয়।
তার বিরুদ্ধে ৩৩টা খুনের অভিযোগ আনা হয়েছিল। তার আইনজীবীরা তাকে মানসিকভাবে অসুস্থ বলে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু জুরি সেই যুক্তি একদমই মানেনি। তাকে প্রত্যেকটা অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং শাস্তি হয় মৃত্যুদণ্ড। ডেথ রোতে ১৪টা বছর কাটানোর পর অবশেষে ১০ই মে ৯৯৪ সালে জন ওয়েন গেসির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর ঠিক আগে তার শেষ কথাগুলো ছিল তার চরিত্রের মতোই উদ্ধত আর অনুশোচনাহীন। সে বলেছিল, কিস মাই অ্যাস। গ্যাসের অপরাধের প্রভাব ছিল অংশনান, সমাজকে এটা নাড়িয়ে দিয়েছিল। তার রেখে যাওয়া পরিণতি আজও আমাদের ভাবায়। পাশের বাড়ির দানবের এই ধারণাটা। আসলে গেসির ঘটনাটা একটা খুব অস্বস্তিকর কিন্তু মৌলিক প্রশ্ন তুলে ধরে। কিভাবে শয়তানি বা অশুভ শক্তি আমাদের চোখের সামনে দিনের আলোতে এভাবে লুকিয়ে থাকতে পারে? এই মামলাটা পুরো দেশের জন্য একটা নির্মম সতর্কবার্তা ছিল। গেসি হয়ে ওঠে পাশের বাড়ির দানবের প্রতীক। তার অপরাধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা বন্ধুত্বপূর্ণ হাসির আড়ালে একজন সমাজসেবীর মুখোশের পেছনেও কতটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকতে পারে। এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে মানুষ নিজের ভেতরে কতটা গভীর অন্ধকার লুকিয়ে রাখতে সক্ষম। জন ওয়েন গেসি আজ আর নেই, কিন্তু সে যে দুঃস্বপ্নটা তৈরি করেছিল আর যে নিষ্পাপ জীবনগুলো সে কেড়ে নিয়েছিল, তাদের স্মৃতি এবং এই ভয়াবহতার শিক্ষা কোনোদিনও ভোলার নয়।